নমস্কার বন্ধুরা, ইনফিনিটি টপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় অন্নপূর্ণা ভাণ্ডার। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে তোমাদের অনেকেরই বা আপনাদের অনেকেরই অনেক রকম প্রশ্ন ছিল। তার কারণ কিভাবে ফর্ম ফিল আপটা করতে হবে, ঠিক আছে, কত দিনের মধ্যে করতে হবে, ঠিক আছে, আদারওয়াইজ আরও যে বিভিন্ন কোয়েশ্চেন যে অনলাইনে হবে নাকি অফলাইন প্রসিডিওর, ঠিক আছে, বা স্টার্ট কবে থেকে হবে, এই সমস্ত জিনিস নিয়ে আজকের এই ভিডিওটা মোটামুটি হতে চলেছে। তো প্রথমেই বলি অন্নপূর্ণা ভাণ্ডার যারা আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আগে যারা আর কি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় ছিলেন, তো তারা যদি অন্নপূর্ণা ভাণ্ডারে শিফট করেন, ট্রান্সফার করেন সেটাকে, তাহলে কি নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে নাকি আগেরটা থেকেই হবে? এই সমস্ত কোয়েশ্চেনের বা এই সমস্ত কোয়ারিজের অ্যান্সার কিন্তু আজকের আমি এই ভিডিওতে দিতে চলেছি, সাথে আমি দেখাতে চলেছি কিছু স্টেপ বাই স্টেপ প্রসিডিওর। তো প্রথমত বলে রাখি, যেহেতু এই ফর্মটা একটা 12 পেজের ফর্ম আমি অলরেডি দিয়েছিলাম বিভিন্ন চ্যানেল, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং বিভিন্ন গ্রুপে, যেহেতু সকলেই দেখেছো এটা ইংলিশ এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজই অ্যাভেলেবেল আছে। এবার আমরা অনলাইনেও সেটাকে করতে পারি। স্টার্ট কবে থেকে হবে? স্টার্ট হবে হচ্ছে ফ্রাইডে, অর্থাৎ শুক্রবার থেকে এটা স্টার্ট হচ্ছে। এবং এই ফর্মটা হচ্ছে একটা 12 পাতার ফর্ম। তো এটা নিয়েই সবাই চিন্তিত যে ফর্মটা যে 12 পাতার ফর্ম, তাহলে এতে যে এত ডিটেলস চেয়েছে এটা কি আদৌ আমরা পাবো, বা এটা এত ডিটেলস কেন চাওয়া হয়েছে, সমস্ত কিছু আমি জানাতে চলেছি। দেখো, এই ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে 12 পেজের ফর্ম। তো ফর্মটার মধ্যে কি কি আছে প্রথমে আমাদের দেখতে হবে, এবং এটা কেন এত বড় করা হয়েছে, কেন এত ডিটেলস চাওয়া হয়েছে। ডিটেলস চাওয়ার কারণ কিন্তু তোমাকে না দেওয়া বা আপনাদের না দেওয়ার জন্য কিন্তু নয়। তার কারণ হচ্ছে যারা সত্যিই যোগ্য, অর্থাৎ যাদের সত্যিই পাওয়ার দরকার রয়েছে, তাদের জন্যই কিন্তু সরকার বিভিন্ন প্রকল্প যেগুলো রয়েছে সেগুলো চালু করছে। অর্থাৎ কারোর ধরুন বাড়ির অবস্থা খুব ভালো, সেই ক্ষেত্রে তার তো প্রয়োজন নাও থাকতে পারে। তো সেই যে গভর্নমেন্টের যে মানি, সেটা অন্য খাতে খরচা করা হবে। তো সেই জন্য এই সমস্ত কিছু কিন্তু কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে কিন্তু সকলকেই, ঠিক আছে। এরকম নয় যে আপনি ফিল আপ করতে পারবেন না, ফিল আপ করতে হবে সকলকেই। এবার পাবেন কি পাবেন না, বা আপনার যে ভেরিফিকেশান প্রসিডিওর সমস্ত কিছু, সেটা কিন্তু পরে গভর্নমেন্টের তরফ থেকে করা হবে। এবার বিভিন্ন যে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর যেগুলো মাথায় রাখতে হবে আমাদেরকে ফর্ম ফিল আপের সময়, যার মাধ্যমে আমাদের ফর্মটা রিজেক্ট হবে না, সেগুলো কি কি রয়েছে সেগুলো আমরা দেখবো একটা একটা করে। দেখুন, প্রথমেই আমি বলি যে ফর্মটা কতদিন থেকে কবে থেকে স্টার্ট হচ্ছে? শুক্রবার। চলবে কতদিন? প্রায় 90 ডেজ, অর্থাৎ 90 দিন কিন্তু ফর্মটা চালানোর প্ল্যান রয়েছে, 3 মাসের কাছাকাছি, ঠিক আছে। ফর্মটার পোর্টাল ওপেন থাকবে এবং অফলাইনেও আর কি ফর্মটা ফিল আপ করা যাবে। বিডিও অফিসের মাধ্যমে অফলাইনে করা যাবে, এবং অনলাইনে করতে গেলে তার পোর্টালটা অবশ্যই আছে, আমিও ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আসি ডাইরেক্ট ফর্ম ফিল আপ প্রসিডিওরে। তো ফর্ম ফিল আপ প্রসিডিওরের মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা দরকার। যদি আপনারা ফর্মটা 2রা জুনের মধ্যে যদি আপনারা সাবমিট করে দিতে পারেন, তাহলে তারপর থেকেই যে আপনারা যে ভাতাটা দেওয়া হবে, সেক্ষেত্রে সেটা অ্যামাউন্ট কত হবে? 3000। যদি কেউ আগে লক্ষ্মী ভাণ্ডার পেয়েও থাকেন, সেক্ষেত্রেও অ্যামাউন্টটা তার 3000 হয়ে যাবে। কিন্তু 2রা জুনের পর যদি করা হয়, সেক্ষেত্রে ওই প্রসেসের আন্ডারে এই জিনিসটা থাকবে না। তখন আপাতত আপনাকে 1500 টাকায়, আগে যেরকম লক্ষ্মী ভাণ্ডার পেতেন সেরকম 1500 টাকায় কিন্তু দেওয়া হবে। আবার পরবর্তীকালে প্রসেস কমপ্লিট হওয়ার পর নেক্সট মান্থ থেকে আপনাদের সেটাকে বাড়িয়ে 3000 করে দেওয়া হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তাই জন্য যারা 2রা জুনের মধ্যে করতে পারবেন তারা কিন্তু অবশ্যই 3000 করে যে অ্যামাউন্ট বলা আছে সেটাই কিন্তু পাবেন। এবার চলে আসি ফর্মে। ফর্মে প্রথমেই বলা আছে যে প্রতিটি বিভাগ এখানে স্পষ্ট করে বলা আছে। দেখুন, একটা আছে বিভাগ বা ক্ষেত্র, একটা এখানে দেখুন আছে হচ্ছে বিকল্প বা ইনপুট, যেটা আমাদের ফিল আপ করতে হবে জিনিসগুলো, সেইটা হচ্ছে এইখানে কলামটাতে। আর একটা আছে নির্দেশনা, অর্থাৎ এইখানে প্রথমে লেখা আছে আমাদের অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, যার বিভাগ বা ক্ষেত্রে আছে আপনার পারিবারিক পরিচয়। এবার লিখবো আমরা কোন জায়গায় আপনাদের ডেটাটা এন্ট্রি করতে হবে, ইনপুট করতে হবে। এই যে মাঝের যে কলামটা রয়েছে বিকল্প বা ইনপুট, এখানে আপনারা যেমন এখানে বলা আছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ এইচওএফ কথার অর্থ কি? হেড অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে। তাহলে এখানে পুরো নাম লিখুন বলে লেখা আছে। এখানে আপনারা লিখলেন যে পরিবারের যে প্রধান যে আছে তার আপনার পুরো নামটা, অর্থাৎ একদম শুরু থেকে শেষ অবধি, অর্থাৎ ফার্স্ট নেম লাস্ট নেম সমস্তটা এখানে লিখতে বলা হয়েছে। নির্দেশনাটা কি? আপনাদের গাইড করার জন্য, অর্থাৎ যাতে কোনো ভুল না হয়,
ঠিক আছে? সেই অনুযায়ী কিন্তু মানে কি কি নির্দেশ মেনে আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে সেই জিনিসটা কিন্তু এখানে লেখা আছে। তো এর পুরো নাম লিখুন, দেখুন এখানে বলাই আছে, একটা সেকশন করা আছে বিকল্পতে, এবং তার পাশে নির্দেশনা কি আছে, আধার কার্ড অনুযায়ী, অর্থাৎ আপনার আধার কার্ডে যে আপনার নামটা শো হচ্ছে সেই জিনিসটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তারপর কি আছে, জন্ম তারিখ। জন্ম তারিখটা আমরা কোথায় পাবো, মাধ্যমিকের অ্যাডমিটে পেতে পারি, বা ডেট অফ বার্থ যেটা আমাদের ফিল আপ করতে হয় কোথা থেকে করতে হয়, বার্থ সার্টিফিকেট, তো সেখানেও পেতে পারি। নেক্সট বলা আছে পরিবারের প্রধানের লিঙ্গ বা জেন্ডার, তাহলে হেড অফ দ্য ফ্যামিলির আপনাদের পুরুষ না মহিলা না অন্যান্য, সেই জিনিসটা আপনারা এখানে ফিল আপ করবেন, জাস্ট টিক দেবেন। আশা করছি বুঝতে পেরেছেন। তারপর যিনি পরিবারের প্রধান আছে তার আধার নম্বর চাওয়া হয়েছে, আধার নম্বরটা এই মাঝে লিখবেন। এবং তারপর জানতে চাওয়া হয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি কোনো থাকে তাহলে সেটা এখানে জানতে চাওয়া হয়েছে, যদি থেকে থাকে তাহলে এখানে এটা ইনপুট করবেন, অর্থাৎ বিকল্প যে সেকশনটা রয়েছে বা ইনপুটের যে সেকশনটা রয়েছে এখানে এটা আপনি দিয়ে দেবেন। এবং তারপর কি আছে, পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে মোট সদস্য কজন সেটা কিন্তু এখানে আপনাদের লিখতে হবে। তারপর আপনাদের ঠিকানার সেকশন দিয়ে দিয়েছে। আর এই যে পরিবারের সদস্য যে সংখ্যাটা সেটা শুধুমাত্র নাম্বারসে লিখবেন, এরকম নয় যে একটা ফুল ফর্মে লিখে দিলাম, জাস্ট সংখ্যায় লিখবেন। আর একটা কি বলেছে এখানে, ঠিকানা। ঠিকানা তাহলে কি বলতে হবে এখানে, আপনাদের যেটা পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি এখন অন্য কোথাও আছেন সেটা কিন্তু নয়, যেটা আপনার রেসিডেন্সিয়াল পার্মানেন্ট যেটা অ্যাড্রেস সেই স্থায়ী ঠিকানায় কিন্তু এখানে দিতে বলা হচ্ছে। ঠিক আছে, এরপর যোগাযোগ নাম্বার। যোগাযোগ নাম্বারের মধ্যে এখানে আপনাকে কিন্তু নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখিত আছে যে বিশেষত পরিবারের যিনি প্রধান রয়েছেন, অর্থাৎ সেটা আপনার স্বামী হতে পারে বা পিতা হতে পারে, যে যিনি আছেন তার এখানে আধার নাম্বারটা এখানে কিন্তু মানে যে নাম্বারটা দেবেন সেটা কিন্তু ওই আধার সাথে লিঙ্ক থাকতে হবে। ঠিক আছে, আর যেগুলো দেবেন সেগুলো হেড অফ দ্য ফ্যামিলির সাথে যেন ম্যাচ হওয়া যায় সব। আর কি বলা হয়েছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক আপনার কি, অর্থাৎ সে আপনার পিতা হন নাকি স্বামী হন নাকি কে হন সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। সাথে এখানে আধার নাম্বার চাওয়া হয়েছে। এখানে বিকল্প যে সেকশনটা সেখানে কি লেখা আছে, সদস্য এক, অর্থাৎ সদস্য একে পরিবারের যিনি প্রধান রয়েছেন ফার্স্টে তার নামের জন্য এখানে বলা হয়েছে। তো নাম প্রথমে দেওয়া হবে, তারপর জন্ম তারিখ, তারপর তার জেন্ডার অর্থাৎ মেল না ফিমেল সেটা এখানে উল্লেখ করতে হবে, এবং তারপর পরিবারের প্রধানের যে সম্পর্ক মানে আপনার সাথে তার কি সম্পর্ক সেটা এখানে লিখতে হবে, আর তার আধার নাম্বারটা এখানে প্রোভাইড করতে হবে। পাশে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ বলে বিভিন্ন সেকশন রয়েছে। যদি এখানে বয়স কারোর 5 বছরের কম হয় কোনো সদস্যর, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু এনএ উল্লেখ করতে হবে, অর্থাৎ নট অ্যাপ্লিকেবল। এখানে যদি আপনাদের পরিবারের এমন কোনো সদস্য থাকে যার বয়স 5 বছরের কম, তাহলে সেই জায়গাটাই এনে উল্লেখ করতে হবে আধার নাম্বারের জায়গাটায়। আর বাকিদের এখানে আরও সদস্যদের বিভিন্ন ডেটা এখানে কিন্তু আপনাদের তুলে ধরতে হবে, যটা সদস্য তটা সদস্যের এখানে ডেটা আপনাদের ফিল করতে হচ্ছে। তাহলে সদস্য 2 যদি থাকে মানে 2 জন সদস্য হলে সদস্য 2 ফিল আপ করবেন, 3 জন হলে সদস্য 3 ফিল আপ করবেন, 4 জন হলে সদস্য 4, 5 জন যদি সদস্য হয় তাহলে সদস্য 5, সমস্ত জনের ডেটা কিন্তু এখানে আপনাদের ফিল আপ এখানে করতে হচ্ছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। এবার যেই সদস্যের জন্য আর কি আপনারা অ্যাপ্লাই করছেন সেই তার পাশের এই কলমে এই যে হ্যাঁ বলে যে অপশানটা, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন হচ্ছে কার সেটা এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ হ্যাঁ বলে যে অপশানটা রয়েছে সেখানে যে বক্সটা রয়েছে সেখানে টিক দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট 10 নাম্বার কি আছে, পরিবার প্রধানের এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনাদের এখানে প্রোভাইড করতে হচ্ছে, অর্থাৎ নগদ অর্থ স্থানান্তরের জন্য যে একদম যে ডিরেক্ট অর্থাৎ ডিবিটির মাধ্যমে যে অ্যাকাউন্টে ট্রান্সফার হবে সমস্ত এই যে ভাতার যে অ্যামাউন্টটা 3000 টাকা সেটা কিন্তু এখানে জানাতে বলেছে। অর্থাৎ HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে চাওয়া হয়েছে, ব্যাংকের নাম ফার্স্টে জানতে চাওয়া হয়েছে, তারপর অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড। তারপর হেড অফ দ্য ফ্যামিলির পর কি বলা হয়েছে, সদস্য 1 2 3 4 করে প্রত্যেকের এখানে যতজন সদস্য আছে সবার কিন্তু এখানে ব্যাংকের নেম, অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড যেটার সাথে ডিবিটি লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে প্রোভাইড করবেন। পাশে কি বলা আছে, ডিবিটি ক্রেডিট মানে নির্দেশনা কি আছে আমাদের এখানে কি ইনস্ট্রাকশন মানতে হচ্ছে, ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করতে হবে, অর্থাৎ যে অ্যাকাউন্টের সাথে আপনার ডিবিটি লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। আশা করছি বোঝা গেছে। নেক্সট এখানে চলে আসছে 11 নম্বর কলম। 11 নম্বর কলমে বলা আছে
সরি 11 নম্বর সেকশন। 11 নম্বর সেকশন এখানে বলা আছে এপিক অর্থাৎ যে এই হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্কদের ভোটার তালিকায় যে অংশ নম্বর যে রয়েছে আর কি, এপিক নাম্বার যেটাকে আমরা বলে থাকি ভোটার নাম্বার, সেটা কিন্তু এখানে প্রোভাইড করতে হবে প্রত্যেক মানে হেড অফ দ্য ফ্যামিলির সাথে প্রত্যেক জনার এখানে প্রোভাইড করতে হচ্ছে। আলাদা করে কোনো নির্দেশনা নেই, সবার যে ভোটার নাম্বার সেটা এবং অংশ নম্বর, বিধানসভার যে একটা অংশ নাম্বার সেটা উল্লেখ থাকবে, বা বিএলওর কাছেও আপনি জানতে পারেন। এটা এখানে দেওয়ার কারণ কি? এটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা, ভারতের বাসিন্দা কিনা, কারণ আপনারা জানেন যে এতদিন থেকে কিন্তু বিভিন্ন বাংলাদেশিরাও কিন্তু এখানে আধিপত্য স্থাপন করেছিল। তো এখানে যাতে শুধুমাত্র ভারতীয়রাই এবং পশ্চিমবঙ্গের বাসিন্দারাই যাতে এই অ্যামাউন্টটা পায়, তারাই যেন মানে যোগ্যরাই যেন পায়, সেটার জন্য কিন্তু এই আধারের এবং ভোটারের সেকশনটা বিশেষ করে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, যাদের এসআইআর নাম বাদ গেছে তাদের জন্য কিন্তু এই মুহূর্তে স্থগিত থাকবে অ্যামাউন্টটা। তাদের যদি পরে যদি জাজমেন্টে তাদের নাম ওঠে তখন থেকে আবার তাদের চালু করা হবে। নেক্সট কি বলা হচ্ছে বিভাগ। বিভাগের আন্ডারে এখানে কি বলা হয়েছে, আপনারা কোন বিভাগের অন্তর্গত, অর্থাৎ আনডিজার্ভ মানে জেনারেল, নাকি আর্থিকভাবে দুর্বল যেটাকে ইডাব্লিউএস বলা থাকে, নাকি আপনি এসসি, নাকি এসটি, নাকি ওবিসি, নাকি যেগুলো আর কি আমাদের বলা হয় বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী যে পিভিটিজি, ঠিক আছে, তার আন্ডারে আপনি অন্তর্ভুক্ত কিনা সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এবার যে আপনারা এখানে যেটা দেবেন, যেটার আন্ডারে টিক দেবেন, সেটার জন্য নির্দেশনা কি রয়েছে, ইনস্ট্রাকশন কি রয়েছে, বলা হচ্ছে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত বা আর্থিকভাবে দুর্বল শ্রেণী যারা রয়েছে তাদের শংসাপত্র, এবং যে ক্রিমি এবং নন ক্রিমি লেয়ার বলে একটা সেকশন থাকে, সেই শংসাপত্র কিন্তু এখানে অর্থাৎ সেই সার্টিফিকেট কিন্তু এখানে প্রোভাইড একটা করার জন্য বলা হচ্ছে। ঠিক আছে, বা সেই সার্টিফিকেট নাম্বারটা যেন আপনারা ঠিক হয়, ম্যানুয়ালের জায়গায় যে ডিজিটাল নাম্বার সেগুলো প্রোভাইড করলেই কিন্তু ভালো হয়। এইখানে কিন্তু নাম্বার প্রোভাইডের কোনো সেকশন নেই, কিন্তু যে ডকুমেন্ট অ্যাটাচ যখন করতে হবে তখন কিন্তু ঠিকঠাকভাবে আপনারা কিন্তু সেই জিনিসগুলো প্রোভাইড করবেন। রেশন কার্ড এখানে কি বলা হচ্ছে, বা খাদ্য ভর্তুকি। রেশন কার্ড এখানে বলছে যদি আর কি আপনার থেকে থাকে তাহলে এখানে সঠিক যদি হয় তাহলে এখানে টিক মারতে হবে। তাহলে এখানে কি বলা আছে, বিভাগ বা ক্ষেত্রতে বলা আছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। যদি থাকে তাহলে কোন প্রকার, মানে বিভিন্ন আপনারা জানেন যে AY হয়, PHH হয়, SPHH হয়, RKSY 1 হয়, RKSY 2 হয় এবং ভর্তুকিহীন হয়। তাহলে যেটা আপনার মানে যেই ক্যাটাগরির আন্ডারে সেটা কিন্তু এখানে ফিল আপ করবেন। তারপর কি বলা হয়েছে, পরিবারের যে রেশন দোকান থেকে মাসিক যে রেশন তুলছেন কিনা সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। সম্পদের মধ্যে আপনার কি কি সম্পদ রয়েছে, বাড়ির ধরন কি, এটা এখানে জানতে চাওয়া হয়েছে। মানে আপনার যে বাড়িতে 3টে বা তার বেশি যদি পাকা ঘর থেকে থাকে তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না থাকে তাহলে না দেবেন। পারিবারিক যে জমির মালিকানা, ঠিক আছে, অর্থাৎ কি বলা হয়েছে রেজিস্ট্রেশন বা মিউটেশনের নথি যেটা রয়েছে আর কি, কপি যেটা রয়েছে, এবং মানে বিভিন্ন ROR এর যে কপি যেগুলো রয়েছে সেগুলো তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের যে কপি সেটা কিন্তু এখানে প্রোভাইড করার জন্য বলা হচ্ছে। ঠিক আছে, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ, যদি না থেকে থাকে না। তারপর কি বলা হচ্ছে, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, কত শতক জমি রয়েছে এখানে কিন্তু এখানে দিতে হবে। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে নির্দেশনায়, রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ ROR জমির নথি এখানে কিন্তু আপনাদের প্রোভাইড করতে হচ্ছে। তারপর কি বলা হচ্ছে, পারিবারিক ভিত্তিতে সদস্যদের স্বাস্থ্য বীমা আছে কিনা, যদি না থাকে তাহলে না, যদি থাকে তাহলে এখানে কি বলা হয়েছে হ্যাঁ। যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ এখানে উল্লেখ করতে হবে। প্রত্যেক সদস্যের নাম দেওয়া, মানে এখানে উল্লেখ করা আছে এই যে HOF নাকি সদস্য 1 এর ক্ষেত্রে বলছেন, নাকি 2 এর ক্ষেত্রে, না 3 না 4 না 5 এর ক্ষেত্রে, এবং পাশে টিক দিয়ে কিন্তু এবং অ্যামাউন্টটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আশা করছি বোঝা গেছে। নেক্সট আমরা চলে আসছি আয় বা পেশা, মানে ইনকামের দিকে এদিকে, বা প্রফেশনাল ক্ষেত্রে এখানে কিন্তু চলে আসছে। যদি আপনাদের কোনো মানে আপনাদের কোনো সদস্যের আয়কর বা পেশাগত কর যদি আপনারা প্রোভাইড করে থাকেন, ইনকাম ট্যাক্স যদি দিয়ে থাকেন তাহলে হ্যাঁ, বা প্রফেশনাল ট্যাক্স যদি দিয়ে থাকেন তাহলে হ্যাঁ, আদারওয়াইজ নো এখানে প্রোভাইড করতে হবে। এবং পরিবারের সকল সদস্যের যে প্যান কার্ড যদি থাকে তাহলে এখানে হ্যাঁ দিতে হবে, এবং HOF মানে হেড অফ দ্য ফ্যামিলির সাথে বাকি যে সদস্যরা আছে তাদের নাম এবং প্যান নাম্বার কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যদি না থাকে তাহলে নাতে আপনারা টিক মারতে পারেন। নেক্সট কি বলা হচ্ছে, কর্মসংস্থানের ধরন, অর্থাৎ পরিবারের প্রধান যে আছেন তিনি কোন কর্মসংস্থানের সাথে যুক্ত, সরকারি না বেসরকারি, ঠিক আছে, অর্থাৎ সংগঠিত স্বনির্ভরযুক্ত নাকি অসংগঠিত স্বনিযুক্ত,
ঠিক আছে, পরিযায়ী শ্রমিক নাকি বেকার নাকি অন্যান্য, সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। সেম ফর আপনাদের যে সদস্য 1 2 3 4 যতজন সদস্য আছে সবার ক্ষেত্রেই কিন্তু এগুলো জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, আর যে বক্সগুলো আছে এগুলোতে টিক দিলেই কিন্তু হবে। নেক্সট কি বলা হয়েছে, নেক্সট বলা হয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কের সদস্য কজন, আপনাদের বাড়িতে কজন এডুকেটেড মেম্বার রয়েছে সেটা কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। এবং পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত এরকম করে সদস্য 1 2 3 4 মধ্যে তারা শিক্ষিত নাকি অশিক্ষিত এবং তাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি সেটা কিন্তু এখানে আপনাদের জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট বলা আছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ নাকি মন্ত্রী বা সাংসদ বা পৌরস্থানীয় সংস্থার সাথে যুক্ত কিনা বা পঞ্চায়েতের কোনো প্রধান বা কোনো মেম্বারের সাথে যুক্ত কিনা সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যদি থেকে থাকেন তাহলে তার মানে আর কি যে পদ রয়েছে সেই পদাধিকারীর যে সদস্য নম্বর সেটা কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তাছাড়া কি বলা হয়েছে কোনো সদস্য যদি সরকারি পেনশনভোগী হন সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, আর তার পেনশনভোগী সদস্যর নাম্বারটা এখানে প্রোভাইড করতে হবে। নেক্সট বলা আছে কোনো সদস্য যদি জিএসটি অধীনে নিবদ্ধ, মানে জিএসটি যদি আপনার রেজিস্টার করা আছে তাহলে এখানে কিন্তু হ্যাঁ বা না এতে এখানে উত্তর দিতে হবে, টিক দিলেই কিন্তু হবে। যদি থেকে থাকে তাহলে জিএসটি আইএন যে নাম্বারটা তাহলে এখানে নিচে উল্লেখ করে দিতে পারেন। পরিবারের মোট যে সদস্য আপনাদের যে যতজন সদস্য আছে তাদের মোট যে মানে আয় ইনকাম সেটা এখানে উল্লেখ করতে হবে, সংখ্যাতে উল্লেখ করতে হবে যে কত মানে কত হাজার টাকা বা কত লাখ টাকা বা কত টাকা আপনারা এখানে ইনকাম করেন, সেই মোট অঙ্কটা বার্ষিক যে আয় সেটা কিন্তু এখানে প্রোভাইড করবেন। নেক্সট বলা আছে অন্যান্য মানে পরিচয় নথি, যদি আপনারা সিএ আবেদন করে থাকেন, মানে যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ যারা নাগরিক মানে ছিলেন না কিন্তু নাগরিক হওয়ার জন্য অ্যাপ্লাই করছেন তাদের জন্য যে ফর্মটা সেটা যদি আর কি আপনারা অ্যাপ্লাই করে থাকেন, এটা সবার ক্ষেত্রে হয়তো লাগবে না, যদি করে থাকেন সেক্ষেত্রে এখানে কারা কারা করেছেন, ঠিক আছে, পরিবারের প্রধান সেক্ষেত্রে প্রযোজ্য কিনা বা প্রযোজ্য নয় সেটা এখানে দিতে হবে। আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নাম্বার এখানে দিতে হবে, যে নাম্বারটা জেনারেট হয়েছে। যদি ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নাম্বারটা এখানে দিতে হবে, অর্থাৎ যদি আপনার সার্টিফিকেটটা ইস্যু হয়ে গিয়ে থাকে। আর যদি এইসব সিএ না আপনারা থেকে থাকেন, যদি সিএ এর কোনো ব্যাপার না থেকে থাকে তাহলে এখানে সিএ এর নথি প্রোভাইড করার কোনো কিন্তু দরকার নেই। নেক্সট কি বলা হয়েছে, নেক্সট বলা হয়েছে অন্যান্য যে কিষাণ ক্রেডিট যে অ্যাকাউন্ট হয়, ঠিক আছে, কেসিসি বলা হয়, কেসিসি এআরডি বলা হয়, শিল্পী ক্রেডিট কার্ড যদি থেকে থাকে, ঠিক আছে, সেই সমস্ত, বা মৎস্যজীবী যে ক্রেডিট কার্ড বা শিক্ষার্থী যেটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলা হয়, এগুলো যদি থেকে থাকে তাহলে কার কার আছে, অর্থাৎ পরিবারের প্রধানের আছে কিনা, সদস্য 1 2 3 মধ্যে কারোর আছে কিনা সেটার নাম্বার, আইডি সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেটা কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। আর কি বলা হয়েছে যদি এসআইআর 2026-এ যদি নাম বাদ পড়ে থাকে, ঠিক আছে, মামলাটি যদি ট্রাইব্যুনালে বিচারাধীন হয় সেই কথাটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আর যদি পরিবারের প্রধান বা সদস্য 1 2 এর মধ্যে কি কি অপশন দেওয়া আছে, যদি প্রযোজ্য হয় তাহলে প্রযোজ্য, যদি না হয়ে থাকে তাহলে টিক মারতে হবে, যদি পুরোপুরি না হয়ে থাকে তাহলে টিক মারতে হবে, যদি হ্যাঁ হয় যে মামলার আন্ডারে আছে সেই মামলার বিবরণ কিন্তু এখানে বলা হয়েছে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ কিন্তু আপনাদের এখানে প্রোভাইড করতে হচ্ছে। ঠিক আছে, নেক্সট কি বলা হচ্ছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, অর্থাৎ বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে, যে শিশুর নাম কি, সদস্য 1 2 3 এরকম করে দেওয়া আছে, শিশুর নাম এখানে প্রোভাইড করতে হবে, তার শ্রেণী অর্থাৎ কোন ক্লাসে পড়ে, তার বিদ্যালয়ের নাম, স্কুলের নাম, কোন ধরনের স্কুলে পড়ে, সরকারি নাকি প্রাইভেট নাকি গভর্নমেন্ট স্পন্সার্ড, কী ধরনের স্কুলে পড়ে সেটা কিন্তু এখানে প্রোভাইড করতে হবে, নাকি মাদ্রাসা নাকি অন্যান্য, এটা প্রোভাইড করে দেবেন যদি আপনাদের বাড়িতে কোনো শিশু থেকে থাকে। আর শিশুর টিকাকরণের যদি বর্তমান অবস্থা, মানে টিকাকরণ আপনারা করান নাকি, টিকাকরণ শুরু হয়েছে কিনা বা সম্পূর্ণ হয়েছে কিনা সেটা এখানে করতে পারেন, যদি না হয় তাহলে টিকাকরণ এখনো করা হয়নি এটা কিন্তু আপনারা দিতে পারেন। নেক্সট কি বলা হয়েছে সরকারি আওতায় যে সুবিধা সেগুলো, সরকারি প্রকল্পের আওতায় সুবিধা কি কি এখানে রয়েছে। 1 নম্বরে বলা আছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পেয়েছেন, যদি পেয়ে থাকেন এবার প্রকল্পর এখানে নাম এখানে উল্লেখ করতে হবে, যদি পরিবারের প্রধান পেয়ে থাকে তাহলে হ্যাঁ, যদি না পেয়ে থাকে না। যদি প্রকল্প মানে যে প্রকল্পের পেয়েছেন যদি ধরুন হ্যাঁ হয় উত্তর, তাহলে কি কি প্রকল্পের পেয়েছেন সেটা 1 2 3 4 5 করে এখানে কলম মানে সেকশন করা আছে। 1 2 3 এখানে লিখতে পারেন, যদি ধরুন পরিবারের প্রধান কোনো মেয়ে হয় তাহলে লক্ষ্মী ভাণ্ডার উল্লেখ করতে পারেন, বা 2 নম্বর যদি আরও অন্য যেগুলো ডিবিটির মাধ্যমে টাকা ঢোকে
সেই সমস্ত জিনিস এখানে আপনারা আগে পেয়েছেন কিনা সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হচ্ছে। সেরকম সেম যেরকম পরিবারের প্রধানের ক্ষেত্রেও সেরকম বাকি সদস্য যারা রয়েছে 1 2 3 4 5 করে সকলের ক্ষেত্রে কিন্তু এরকম জিনিসগুলো যে যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ, যদি না পেয়ে থাকেন না। আর যদি পেয়ে থাকেন, যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে কোন প্রকল্পে পেয়েছেন সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হচ্ছে। নেক্সট বলা হচ্ছে যদি আর কি বাদ দেওয়া হয় তাহলে বাদ দেওয়ার কারণ কি, অর্থাৎ যদি আর কি এখানে আপনার বাদ হয়ে থাকে তাহলে বাদ দেওয়ার কারণ কি, এটা অফিসার কর্তৃক কিন্তু পূরণ করতে হবে, অর্থাৎ আপনাদের নয়, যারা সরকারি অফিসার রয়েছে তাদের কর্তৃক কিন্তু এটা পূরণ করাতে হবে। আর লাস্টে বলা হয়েছে একটা ডিক্লারেশন সেকশন, যেখানে ঘোষণা এবং সম্মতি আপনি প্রোভাইড করছেন। কি সম্মতি দিচ্ছেন? আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরের উল্লেখিত কোনো দণ্ড আমি বাদ দিইনি। যদি কিন্তু কোনো সেকশন এখানে মিস করা যাবে না। আর কি বলছে? আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। যদি আপনারা কোনো ফেক এখানে ইনফরমেশন প্রোভাইড করেন তাহলে কিন্তু এই যে প্রকল্পের সুবিধা সেটা কিন্তু আপনার বন্ধ হয়ে যেতে পারে। সম্মতির জন্য এখানে টিক মারতে হবে, যে বিকল্প বা ইনপুট সেকশনে আছে এখানে টিক মেরে নিচে আপনাদের সইটা এখানে কিন্তু করতে হবে। ঠিক আছে? যদি ডেটটাও পারেন দিয়ে দিতে পারেন। শেষে কি বলা হয়েছে? দ্রষ্টব্যতে বলা হয়েছে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসাথে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। অর্থাৎ আপনারা ধরুন 3-4 জন মিলে একটা ফ্যামিলি, আপনারা অন্য কোথাও বসবাস করছেন যেটা আপনার পার্মানেন্ট রেসিডেন্ট। ঠিক আছে? তো সেই মানে আপনাদের ফ্যামিলিতে কতজন আর কি সমস্ত মানে ধরুন কারোর মা আছে, বাবা আছে, 2 জন ছেলে মেয়ে আছে, তাহলে তার সদস্য সংখ্যা হবে 4 জন। এরকম করে ধরুন আপনারা জিনিসটা প্রোভাইড করলেন। এবার ফ্যামিলিতে আরও যারা থাকে না, মামা মাসি, তাদের কথা কিন্তু এখানে উল্লেখ করার কথা বলা হয়নি। তারপর এন্ড অফ দ্য ফর্মে আমরা এখানে কি পাচ্ছি? শুধুমাত্র সরকারি কর্মীদের ফর্ম ফিল আপের জন্য লাস্ট একটা সেকশন দেওয়া আছে, যেখানে কি বলা হচ্ছে যে তাদের জন্য একটা ডিক্লারেশন যে মানে অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহের যে ফর্ম সেটার অনুসন্ধান মানে ভেরিফিকেশনের প্রতিবেদন যেটা আর কি, সেটা কিন্তু এখানে সাবমিট করতে হবে। অর্থাৎ এখানে আপনার নাম এখানে থাকবে, পঞ্চায়েত নাম থাকবে, সমস্ত কিছু থাকবে এবং তার শেষে লেখা থাকবে আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত যে তথ্যটা সেটা সঠিক পেয়েছি। অর্থাৎ যে আপনার এটা ভেরিফিকেশন করবে, যে তথ্যগুলো মিলিয়ে দেখার পর যদি এখানে সঠিক পান সেটা, তাহলে কিন্তু এখানে তার সই এখানে কিন্তু করতে হচ্ছে, নাম উল্লেখ করতে হবে এবং তিনি কোন পদে কর্মরত যে সেই সরকারি কর্মী সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, উইথ তার তারিখ এবং স্থান, কোন প্লেসে হলো সিগনেচারটা এবং কত তারিখে হলো সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। টোটাল 12 পাতার ফর্মের মধ্যে এমন কিছুই কঠিন নয় যেটা আপনারা ফিল আপ করতে পারবেন না। আশা করছি সমস্ত জিনিসটাই আপনারা বুঝতে পেরেছেন। যদি এখনও অবধি কোনো প্রকার কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাতে পারেন। আমি কমেন্টের মাধ্যমে অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সেই ডাউটটা ক্লিয়ার করার বা সলিউশনটা দেওয়ার। তো এখনও অবধি যদি কোনো প্রকার ডাউট থেকে থাকে, এটা আপনারা বুঝতেই পারছেন যে যাতে জেনুইনলি যে আর কি মানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, যারা জেনুইন বাসিন্দা বাংলাদেশি বা এই সমস্ত বা অন্য কোনো রাজ্যের বাসিন্দা নন, তারা যেন না পান, যেন শুধুমাত্র যাদের পাওয়া দরকার, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারাই যেন পান, তার জন্যই কিন্তু ফর্মটা। এমন কঠিন কিছু নেই, যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে বা যা চাওয়া হয়েছে সেটা কিন্তু ফিল আপ এখানে করতে হবে। 12 পাতা হয়ে যাওয়ার কারণ, তার কারণ এখানে কি বলা হয়েছে, বিভাগের একটা সেকশন করা হয়েছে, নির্দেশনার সেকশন করা হয়েছে, ইনপুটের সেকশন, এত সেকশনের জন্য ফর্মটা একটু বড় হয়ে গেছে। তো নির্দেশনাটা আমাদের সুবিধাই হয়েছে, ইনস্ট্রাকশনগুলো ক্লিয়ারলি বোঝা গেছে। তো শুক্রবার থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে। যারা মনে হচ্ছে হ্যাঁ আমরা সত্যিই পাওয়ার যোগ্য, তারা অবশ্যই অ্যাপ্লাই করুন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এটা যারা যদি পেয়েও থাকেন আগে, তাহলে এটাকে ট্রান্সফার করার জন্য, অন্নপূর্ণা ভাণ্ডার করার জন্য আপনাকে কিন্তু এই ফর্মটা সকলকেই কিন্তু ফিল আপ করতে হচ্ছে। আর ডিবিটি লিঙ্কটা অবশ্যই করিয়ে রাখবেন যাতে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা সকলেরই ঢোকে। ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো ডাউট থেকে থাকে আমি তো বললামই, কমেন্টে জানান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ। সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।